আপনারা জানেন রিসেন্ট যে ঝড় ঝঞ্ঝা বন্যা যে ক্ষয়ক্ষতি হয়ে গেল এবং জল ছাড়ার ফলে একদিকে অতিবৃষ্টি অন্যদিকে সিকারের জল ছাড়ার ফলে উত্তরবঙ্গের যেমন দার্জিলিং, কালিম্পং, কাশিয়াং, মিরিক, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, মাটিগাড়া থেকে শুরু করে নকশালবাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ভীষণভাবে। তেমনি দক্ষিণবঙ্গেও অনেকগুলো জায়গায়, এর মধ্যে মালদাও আছে, দক্ষিণবঙ্গের অনেক জায়গায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই হিসেবে আমরা কথা দিয়ে গেছিলাম চাকরি দেবো, 5 লাখ টাকা করে দেবো, সেটা আমরা দিয়ে দিয়েছি। আমাদের বাকি ছিল যেটা, সেটা হচ্ছে বিল্ডিং প্ল্যানসটা দেওয়ার কথা ছিল। রাস্তার কাজ অলরেডি শুরু হয়ে গেছে, ব্রিজের কাজ আপনারা জানেন দুধিয়া ব্রিজ অলরেডি হয়ে গেছে এবং পাশে একটা পাকা ব্রিজও হচ্ছে মিরিকে। তাছাড়াও বাদ বাকি যে সমস্ত কাজ, সে কাজগুলো চলছে। কৃষি জমি সমস্ত সার্ভে হচ্ছে, সার্ভে হয়ে যাওয়ার পরে ওরা শস্য বীমাও পাবে, ইন্স্যুরেন্স পাবে। আজকে আমরা প্রাকৃতিক দুর্যোগে সামগ্রিকভাবে যে গুরুতর ক্ষতিগ্রস্ত বাড়িগুলো, সেগুলো পুনর্নির্মাণের জন্য সব জেলা মিলিয়ে 14,794টি পরিবারকে মোট 161,33,00,000 টাকা প্রদান করছি। এটা ওরা ডাইরেক্ট ব্যাংকের মাধ্যমে পেয়ে যাবে এবং এটাকে আমি উদ্বোধন করছি কারণ ডিএমরা সকলেই আছেন, সুতরাং ডিএমরা এটাকে ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। রাজ্য সরকার অন্যের মানুষের জন্য প্রতিনিয়ত নিঃস্বার্থভাবে কাজ করে চলেছে। উত্তরবঙ্গে ঘটে যাওয়া সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও দক্ষিণবঙ্গে অতিবৃষ্টিজনিত বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলির কথা ভেবে তাদের সকলের পাশে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকার শুধুমাত্র প্রশাসনিক পদক্ষেপে সীমাবদ্ধ নয়, তারা আন্তরিকতা ও সমবেদনার সঙ্গে জনগণের প্রতি দায়বদ্ধ। এবার দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাড়ির পুনর্নির্মাণের জন্য পদক্ষেপ নিল রাজ্য। সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত 11,555টি এবং গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত 3,239টি পরিবারের গৃহ পুনর্নির্মাণের জন্য প্রায় 161.33 কোটি টাকা আর্থিক সহায়তা মঞ্জুর করা হয়েছে। এটি শুধু টাকার অঙ্ক নয়, বাংলার জনগণের প্রতি রাজ্য সরকারের সামগ্রিক দায়বদ্ধতার অঙ্গীকার। পশ্চিমবঙ্গ সরকার মানুষের পাশে, মানুষের সঙ্গে, মানুষের জন্য। এছাড়াও আপনারা জানেন যে বন্যা কবলিত 1,37,000 কৃষকদের মধ্যে ফসলের বীজ, সবজির বীজ ও অন্যান্য কৃষি উপকরণও বিতরণ করা হলো। এটার জন্য 10 কোটি টাকা খরচ হয়েছে। উদ্বোধন করে দিচ্ছি আমি। ডিএম এবং বিভিন্ন নেতা নেতৃবৃন্দ এবং জেলা পরিষদ তারা সবাই উপস্থিত আছে। এছাড়াও বন্যা ও ধস কবলিত দেখিয়ে দিয়েছে কৃষি জমি পুনরায় চাষযোগ্য করার জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কুচবিহারের 807 জন চাষিকে আর্থিক সহায়তা করা হলো, যেটা 47 লক্ষ টাকা। এছাড়াও আপনারা জানেন যে কৃষকদের ইন্স্যুরেন্স, শস্য বীমা আমরা বিনা পয়সা করি, যেখানে কৃষকদের থেকে 1 পয়সা নেওয়া হয় না এবং প্রতি বছর আমরা এছাড়াও কৃষকদের 10,000 টাকা মানে দুবারে দিই এবং যার মাত্র 2-3 কাঠা জমি আছে সেও 4,000 টাকা পায়। এর আগেও তাছাড়াও আজকে চা বাগানে চা মালিকদের যে কি বলছো, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং চা বাগান এলাকায় চা নির্মাণ ও শ্রমিকদের পরিবারের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে আমরা 14টি স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন আজকে করলাম।
लिए बहुत सुख सुविधा है। এছাড়াও আমরা চা এবং নির্মাণ শ্রমিক পরিবারের মা ও শিশুদের সুবিধার্থে 95টা মোট টেস্ট করে দিচ্ছি, যেখানে বাচ্চাদের রেখে মায়েরা কাজ করতে যেতে পারবে। সেখানে 19টা আগে হয়ে গেছিল, আজকেও 15টা কেসের আমরা শুভ উদ্বোধন করলাম। আজকেও 8টা জেলা জুড়ে উত্তরবঙ্গে 3491টি পাট্টা বিতরণ করা হলো। মোট আপনারা জেনে রাখবেন, আমরা ক্ষমতায় আসার পর থেকে আমরা 2020 পর্যন্ত প্রায় 45 লক্ষ 21-22 পর্যন্ত 46 লক্ষের মতো বাংলার বাড়ি আমরা দিয়েছিলাম। এবছরও আমরা, যদিও 4 বছর ধরে সব টাকা বন্ধ, গ্রামীণ কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও 100 দিনের কাজের এখনো চালু করা হয়নি। আমাদের কর্মশীল প্রকল্প অল্টারনেটিভ চলছে। তা সত্ত্বেও মনে রাখবেন, আমরা গ্রামীণ আবাসের নির্মাণে আমরা বাংলাদেশের মধ্যে 1 নম্বর ছিল, গ্রামীণ রাস্তাতেও 1 নম্বর ছিল, 100 দিনের কাজেও 1 নম্বর ছিল। হিংসার কোনো ওষুধ নেই। ভাবছে বাংলাকে ভাতে ভালো, ওরা জানে না বাংলার বুদ্ধি, বাংলার সবচেয়ে বড় জিনিস, আর বাংলার মানুষ, বাংলার মাটি অনেক কথা বলে, যা অনেকে চোখে দেখতে পারে না। আমরা আগে 45,70,000 গ্রামীণ আবাসন তৈরি করেছিলাম, এবং কেন্দ্র টাকা বন্ধ করে দেওয়ার পরেও 12 লক্ষ যোগ্য পরিবারকে আমরা 14,400 কোটি টাকা দিয়েছি, এবং আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আরো 16 লক্ষ পরিবারকে আরো তাদের অর্ধেক টাকা দেওয়া হবে, বাদ বাকিটা মেয়েতে দেওয়া হবে। তাহলে কত হলো? 28 লক্ষ। আগে 46, এবার 28 গুণ করুন, 46 আর 2 48, 58, 68। এরপর হচ্ছে আজকে ধরুন 14,000 সামথিং, 15,000 ধরে নিন, তো 68 আর 15 কত হলো? 68 + 78 আর 5 81। এবার হচ্ছে সংখ্যালঘু মহিলাদের জন্য আলাদা করে 2,60,000 বাড়ি তৈরি করতে 2,500 কোটি টাকা খরচ হয়েছে, তাহলে 81-83 হয়ে গেল। এবার চা সুন্দরী প্রকল্পে 25,000-এর বেশি চা শ্রমিক পরিবারকে পাকা বাড়ি দেওয়া হয়েছে, এবং রানীগঞ্জে 29,000 পরিবারকে পুনর্বাসনের জন্য বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। তাছাড়াও নিজন্য, সুজন্য, নিজশ্রী এসব প্রকল্পের মাধ্যমেও অনেক দেওয়া হয়েছে। তাছাড়াও আরবান ডিপার্টমেন্ট থেকেও প্রায় 6,000 বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। মোট যদি ধরেন তাহলে 1 কোটির বেশি সংখ্যাটা আমাদের এখানে কিন্তু গরিব লোকেদের জন্য বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। লোকের কৃষি জমি ধ্বংস হয়ে যায়, সবজি ধ্বংস হয়ে যায়, এটাই তার অর্থ যোগায়, তার ফ্যামিলি চালায়। তাই ক্রপ ইন্স্যুরেন্স আমরা বিনা পয়সায় করে দিয়েছি, শস্য বীমা। যে কোনো দুর্যোগ হলে, দুর্ভোগ হলে, বন্যা হলে, পোকা আক্রান্ত হলে, ফসল নষ্ট হয়ে গেলে তার ইন্স্যুরেন্সের টাকা আমরা দিই। আমি আগেরবার এসে আপনাদের বলে দিয়েছিলাম যে চিন্তা করবেন না, আমরা দেব। সাম্প্রতিক বন্যায় ও জল জমার ঘটনায় রাজ্যে প্রায় 49,000 হেক্টর জমি ফসল অনেকটাই নষ্ট হয়ে গেছে, সংখ্যাটা কম নয়। এর মধ্যে 2,000 হেক্টর জমি সবজি নষ্ট হয়ে গেছে। অনেক কৃষকের চাষের জমিও ভূমিধস ও অন্যান্য কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ ফসল নষ্ট হয়েছে এমন 1,16,000 কৃষককে সর্ষে, গম, মসুর, ভুট্টা, খেসারি, আলু ইত্যাদি
ইত্যাদি বীজ কিট আকারে দেওয়া হলো, যার জন্য খরচ পড়ল 6,50,00,000 টাকা। সবজি নষ্ট হয়েছে এমন প্রায় 21,000 কৃষককে আছে। বিভিন্ন মৌসুমী সবজি যেমন কুমড়ো, ভেন্ডি, বেগুন, লঙ্কা, শস্য, টমেটো এবং গাজরের সবজি বীজ কিট দেওয়া হলো, তার খরচ হয়েছে 3,50,00,000 টাকা। এদের মধ্যে দার্জিলিং জেলায় ভূমিধসের কারণে 212 হেক্টর জমি ফসল নষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। 1,000-এর উপর কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের জন্য কমলা লেবু, আদা, বড় এলাচ ইত্যাদি চারাও সরবরাহ করা হলো। পাকা ধান নষ্ট হয়ে গেছে অনেক কৃষকদের, সেটা অ্যাসেস করা হচ্ছে। ধান কাটা শেষ হয়ে গেলে বাংলার শস্য বীমার আওতায় তারা আগামী জানুয়ারি মাসের শুরুতে টাকাটা পেয়ে যাবে। বাংলা শস্য বীমা যোজনার সব ফসলের প্রিমিয়ামের টাকা রাজ্য সরকার দেয়। এখনো পর্যন্ত 1,13,00,000 কৃষক 3,938 কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছে। এবার আমি আসবো এই যে বন্যা নিয়ে। কখনো সিকিমে 14টা হাইড্রেল পাওয়ার করেছে, জল ব্লক করে দিয়েছে, সব চলে আসছে। জল হলেই দার্জিলিং, নয় কালিম্পং, নয় শিলিগুড়ি, নয় জলপাইগুড়ি, নয় মাটিগাড়া, নয় নকশার বাড়ি, পুরোটা ধ্বংস হয়ে যাচ্ছে। একবার ভেবেছে যে তিস্তাকে ব্লক করে দিয়েছে, এটা অপরাধ নয়, এটা সামাজিক অপরাধ নয়, এটা ক্রিমিনাল অফেন্স নয়। কি করে সেন্ট্রাল গভর্নমেন্ট পারমিশন দিল? তিস্তার জল দিতে হবে বলে মাঝে মাঝেই চিৎকার করে। তিস্তাটাকে বাঁচাতে হবে এটা কিন্তু ভাবে না। এরপর হচ্ছে আমাদের বাংলা, বিশেষ করে নদীমাতৃকার জায়গা, 43% এলাকা প্রতি বছর বন্যায় বিপর্যস্ত হয়, জীবন সম্পত্তির অনেক ক্ষতি হয়। উত্তরবঙ্গের তিস্তা, তোরসা, রায়ডা, সংকোশের মতো নদীগুলোতে ক্যাচমেন্ট এলাকা মূলত প্রতিবেশীদের ভুটান ও সিকিমে অবস্থিত। সেখানে ভারী বৃষ্টিপাতের ফলে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার সহ বিভিন্ন জেলায় বন্যা হয়। বনভূমি, কৃষি জমি ও চা বাগান ধ্বংস হচ্ছে। কেন্দ্রীয় সরকার উদাসীন। আমরা ইন্দো ভুটান নদী কমিশন করতে বলেছি, তারা আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি। এটা হচ্ছে উত্তরবঙ্গের চেহারা। আর দক্ষিণবঙ্গে বর্ধমান বলুন, বাঁকুড়া বলুন, বীরভূম বলুন, হাওড়া বলুন, হুগলি বলুন, সব জেলায়, পুরুলিয়া বলুন, বাঁকুড়া বলুন, ঝাড়গ্রাম বলুন, মিদনাপুর পূর্ব বলুন, পশ্চিম বলুন, ডিবিসি ছাড়া জলে, পাঞ্চেতের ছাড়া জলে, মাইথানের ছাড়া জলে। আর এই যে গঙ্গা ভর্তি টুমুটুমু, কলকাতায় একদিনের জন্য 6 ঘন্টায় চিৎকার শুরু হয়ে গেল, 6 ঘন্টায় জল ক্লিয়ার করে দিলাম পুজোর আগে। আমরা জলটা আপনি ফেলবেন কোথায়? একদিকে 300 মিলিগ্রাম বৃষ্টি, অন্যদিকে বিহার ইউপিতে যে বৃষ্টিটা হচ্ছে, বাংলাটা হচ্ছে নৌকার মতো। উত্তরাখণ্ডে বৃষ্টি হলে জলটা চলে আসছে গঙ্গা দিয়ে। গঙ্গা তো একটাই, গঙ্গার নামটা কোথাও কোথাও এক একটা নামে কেউ ডাকতে পারে, কিন্তু অরিজিনাল তো গঙ্গা। উত্তরপ্রদেশের বৃষ্টির জল চলে আসছে গঙ্গা দিয়ে, ফারাক্কা দিয়ে একেবারে আমাদের এখানে। বিহারে বৃষ্টি হলেও আপনারা জানেন চলে আসে ফরাক্কা দিয়ে। বিহারে অনেক সময় কমপ্লেন করেছে, তাদেরও ওখানে ফরাক্কার জলের জন্য ফরাক্কায় ড্রেজিং হয় না বলে তাদেরও প্রবলেম হয়। সুতরাং ম্যান মেড ফ্ল্যাট, যেটা আমি আপনাদের 2009 সাল থেকে বলছি, কারণ তখন আমি রেল মিনিস্টার ছিলাম। কথাটা আমি তখন বলেছিলাম, তার কারণ আমি শুনেছিলাম একটি রেল আস্তে আস্তে ফরাক্কায় পৌঁছতে পৌঁছতে অর্ধেক ট্রেন জলে ডুবে গেছে। তখন আমাকে ফোন করা হলো যে এত প্যাসেঞ্জার সব মরে যাবে, কি হবে, ইঞ্জিন তো চলছে না। আমি বললাম মোটামুটি দড়ি জোগাড় করো, ট্রেন জোগাড় করো, করে ওদের কোনোভাবে টেনে টেনে নিয়ে এসো। তারপরে টেনে টেনে নিয়ে এসে তখন ওরা আমাকে বলেছিল এটা ম্যানমেড ফ্ল্যাট। তখন থেকেই কথাটা আমার মাথায় ঢুকেছে, এটা পরিকল্পিত বন্যা। কেন ডিভিসি ড্রেজিং হবে না? তোমরা তোমাদের জলটাকে আটকে রেখে দিচ্ছ,
তোমরা তোমাদের রাজ্যে জল দেওয়ার জন্য, আমাদের যখন সেচের প্রয়োজন হয় তোমরা জল দাও না। পুরুলিয়া বাঁকুড়ায় জলের পানীয় জলের প্রবলেম হয়, জল দাও না। আর যখন বেশি জল হয়ে যায় জলটা তখন তোমরা আমাদের উপর ছেড়ে দাও। আমাদের লোকেরা বিপদে পড়ে, মাইথন বেশি হয় না, ডিভিসি হয় না, পাঞ্চেত হয় না, ফরাক্কা হয় না। আর প্রবলেমটা ফেস করছে হচ্ছে শুধু বাংলাকে। আর এদের নেতাদের বড় বড় কথা, শুধু মিথ্যে কথা, মিথ্যে ফেক নিউজ, মিথ্যে ভিডিও, মিথ্যে তথ্য, এবং এর মধ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সরকার টোটাল জড়িত। দিয়ে আরো মিথ্যেটাকে মির্জাফররা আরো বেশি করে কুৎসিত ভাষায় কথা বলে, এবং ইলেকশন আসলে এই চালাকিটা বেশি করে করে। অথচ এত বড় উত্তরবঙ্গে ডিজাস্টার হয়ে গেল, কেউ এসছে, কেউ কথা বলেছে, একটাও এক পয়সাও দিয়েছে? কিচ্ছু দেয়নি। মনে রাখবেন, দেয় তো এরা নাই। আগে আমি বলে নি, ওটায় আসছি আমি। তার আগে আজকে যে চাপ পাট্টা দেওয়া হলো 8টা জেলা জুড়ে 3491টি, উত্তরবঙ্গে পাট্টা পেলেন জলপাইগুড়ির 1467টি, আলিপুরদুয়ারের 825টি, দার্জিলিংয়ের 529টি, কালিম্পংয়ের 32টি, কোচবিহারের 138টি, মালদার 435টি, উত্তর দিনাজপুরের 81টি, দক্ষিণ দিনাজপুরের 14 পরিবার। আমাদের সরকার আসার পর থেকে আমরা 6,56,000-এর বেশি পাট্টা দিয়েছি। এর মধ্যে 3,17,000-এর বেশি গৃহ পাট্টা, 1,93,000-এর বেশি কৃষি পাট্টা, 49,000-এর বেশি উদ্বাস্তু পাট্টা, 47,000-এর বেশি ফরেস্ট পাট্টা, 39,000-টি গার্ডেনে পাট্টাও দেওয়া হয়েছে। এবং 2023 সালের অক্টোবর মাসে সিকিমে প্রাকৃতিক দুর্যোগের কারণে তিস্তার আচমকা জল বেড়ে যাওয়ায় মাল ব্লকে বাগড়াকাটা গ্রাম পঞ্চায়েতে সুন্দরী বস্তি টোটোগাঁও গ্রামের 98টি পরিবারের বাসস্থান ও চাষির জমি বন্যায় ভেসে যায়। আমরা সেই 98টি পরিবারকেও বিকল্প জায়গায় আমরা পাট্টা দিয়েছি। অন্য কিছু ছেড়ে দিন, কেন্দ্র নির্বাচনের আগে চা বাগান খোলার মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কোনো কিছু করেনি। আবার ইলেকশন আসলে একই কথা বলবেন, আপনারা নিজেও যাবেন। আর এখন তো টাকা দিয়ে প্রচুর ইউটিউব তৈরি করেছে, তাদের নিজস্ব আইডেন্টিটি কার্ড দিয়ে অন্য লোককে গিয়ে আইডেন্টিটি জিজ্ঞেস করেন। আর কয়েকটা বিজেপির টাকায় চলে দালাল গদি মিডিয়া। আমরা চা বাগান বন্ধ চা বাগান 24টা খুলেছি, এতে 22,000 শ্রমিক উপকৃত হয়েছে। এর আগেও 59টা চা বাগান খোলা হয়েছে। চা শ্রমিকদের মজুরি বাড়ানো হয়েছে, আপনারা জানেন। এছাড়াও বিনামূল্যে রেশন, ভালো করে শুনুন, জল, বিদ্যুৎ, চিকিৎসার বন্দোবস্ত করা, অ্যাপ্রন, ছাতা, জুতো, কম্বল, চা শ্রমিকদের বাড়ি চা সুন্দরী, পাট্টা সবই দেওয়া হয়। এছাড়াও 10টি বাস আমরা দিচ্ছি, কয়েকদিনের মধ্যে এসে যাবে। সেই বাসগুলো চা বাগানের বাচ্চাদের স্কুলে নিয়ে যাবে, জঙ্গলের মধ্যে দিয়ে স্কুলে যায়। অনেক সময় জন্তু জানোয়ারদের অত্যাচারে তারা হয়তো, অত্যাচার বলবো না, তাদের আক্রমণে হয়তো অঘটন ঘটে যায়। সেই জন্য তাদের নিরাপত্তার জন্য ভেবে 10টি স্পেশাল বাস তৈরি করতে দেওয়া হয়েছে। এটা কয়েকদিনের মধ্যেই এসে যাবে। এসে গেলে আমি আজকে আগামী অ্যানাউন্স করে দিলাম, কয়েকদিনের মধ্যেই সেটা চালু হয়ে যাবে চা বাগানের বাচ্চাদের জন্য। সকলকে কৃতজ্ঞতা অভিনন্দন জানাই রিচার জন্য। রিচার এত ভালো পারফরমেন্সের জন্য। মাত্র 22 বছর বয়স, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, এবং তাকে আমরা এখানেও গৌতম দেব শিলিগুড়ির মাটির মেয়ে বলে পুরো এখানকার সমস্ত নাগরিকরা মিলে তারা সম্বর্ধনা দিয়েছে, তার বাড়ি পর্যন্ত পৌঁছেও দিয়েছে। আমরাও দিয়েছি, সিএবি আমাকে ইনভাইট করেছিল, সিএবির পক্ষ থেকে
এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরাও গিয়েছি। কিন্তু ওর উদ্দেশ্যে আমি একটা স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম এখানে করতে চাই। চাঁদ বাগান এখানে আপনাদের আছে, চাঁদমণি বাগান, প্রায় 27 একর জমি আছে। ওটা আমি মেয়রকে বলবো ওটা ক্রিকেট স্টেডিয়াম করবার জন্য, এবং এই ক্রিকেট স্টেডিয়ামটা রিচার্ড ক্রিকেট স্টেডিয়াম করে দেওয়া হোক, যাতে মানুষও পারফরমেন্সটা মনে রাখবে এবং আগামী ভবিষ্যতেও অনেকে এর জন্য অনুপ্রাণিত হবে। দুই হচ্ছে, আমরা আপনাদের বলেছিলাম আমরা মহাকাল মন্দির তৈরি করব। আমরা অলরেডি 17.4 একর জমি পেয়ে গেছি, ক্যাবিনেটে মেনশনও হয়ে গেছে, ক্যাবিনেটে আলোচনাও হয়ে গেছে। মহাকাল মন্দিরের প্রসেস শুরু হয়েছে, কারণ এটা ট্রাস্ট তৈরি করে, প্রথমে একটা ট্রাস্ট তৈরি করতে হয়। আমরা চিফ সেক্রেটারির নেতৃত্বে একটা ট্রাস্ট তৈরি করে দিয়েছি, এবং সেক্ষেত্রে আমরা যেমন দার্জিলিং এর মহাকাল মন্দিরে পুরোহিত রেখেছি, আমরা মদনমোহন মন্দিরে, কুচবিহারের শিবযজ্ঞ মন্দিরে, জলপাইগুড়ির জলপেশ মন্দিরে, এছাড়াও সাংবাদিকদের পক্ষ থেকেও তুমি আছো, অংশুমান আছো, প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি, সঞ্জীব টিমওয়াল আছে, অনেক ছাপা আমেরিকা থেকে, দার্জিলিং থেকে আছে, দেন আমি যতটা মনে করতে পারছি। তারপরে গৌতম দেব আছে মেয়র, এছাড়াও দুগার আছে জেডিএ, মনে আসবে বলেই দিলাম। তাছাড়াও যেহেতু এখানে অনেকে বিজনেস করে, ডিএম দার্জিলিং, ডিএমএসপি, ওই জলপাইগুড়ি, কুচবিহার বিভিন্ন কনসার্ন ডিপার্টমেন্টের লোকালি, এছাড়াও হর্ষবর্ধন নিউটিয়া, সত্যম রায়চৌধুরী, রুদ্র চ্যাটার্জি, যাদের এখানে ইন্ডাস্ট্রি আছে এবং চা বাগান আছে, দেবাঞ্জন মন্ডল অ্যাজ এ লিগাল অ্যাডভাইজার ও থাকছে। এছাড়াও আমি গৌতম দেব, অনেক থাকা, সঞ্জীব টিব্রুয়া, দিলীপ দুগার এবং বিনয় চন্দ্র বর্মন, একজন আদিবাসী রুমা রেশমি একটা, সাংবাদিক দিক থেকে অংশুমান, শ্রী অমিত রায়, এছাড়াও শ্রী বিশ্বজিৎ শঙ্কর ভট্টাচার্য, সেক্রেটারি শিবযজ্ঞ মন্দির কুচবিহার, সেক্রেটারি মহাকাল টেম্পল দার্জিলিং, সেক্রেটারি মদন মোহন টেম্পল কুচবিহার, সেক্রেটারি জলপেশ শিব মন্দির জলপাইগুড়ি, ডিএমএসপি থাকবে। এদের নিয়ে একটা ট্রাস্ট আমরা তৈরি করছি। এই জমি তাদের দিয়ে দেওয়া হবে, জমিটা আমরা পয়সা দিয়ে দিচ্ছি, মানে পয়সা নিচ্ছি না, ফ্রিতে দিচ্ছি। জমি সিলেকশনও হয়ে গেছে, এবং এখন যেটা কাজ, ট্রাস্ট তাদের কাজ শুরু করবে, এবং হিটকো এটার কনভেনার থাকছে, আর চেয়ারম্যান এই কমিটি সিএস থাকছে। সুতরাং আমরা বলি না শুধু, আমরা কাজটা শুরু করি। প্রসেস হয়ে গেছে, আপনারা জানেন দুর্গা অঙ্গ প্রসেস শুরু হয়ে গেছে, জগন্নাথ ধাম হয়ে গেছে। এছাড়াও আমরা একটা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারও এখানে করছি। সেই জমিটা যেহেতু মহাকাল মন্দিরের জমিটা আমরা দিয়ে দিয়েছি, তাই ওটা একটা অন্য জমি আমাদের কাছে আছে, আমরা খোঁজ পেয়েছি যে কাছাকাছি আছে, সেটা দেখে কনভেনশন সেন্টারের জমিটা আমরা করে দেবো। এটা আমার সম্পর্কিত, মানে যেটা আমার পক্ষে এম্বারাসিং হবে না, কারণ এখানে আমার সাথে চিফ সেক্রেটারি বা অন্যান্য অফিসাররাও আছে। আপনারা গভর্নমেন্ট ওরিয়েন্টেড কোয়েশ্চেন করতে পারেন, এবং সেখানে যদি হ্যাঁ জেলাগুলো যারা আছেন, আমি জলপাইগুড়ি জেলার ডিএমকে, এসপিকে বা যারা প্রত্যেকে ওখানে উপস্থিত আছেন, এমএলএ এমপিরা, জেলা পরিষদ, আমি আলিপুরদুয়ার জেলা থেকে শুরু করে, কুচবিহার থেকে শুরু করে, দার্জিলিং থেকে শুরু করে, কালিম্পং থেকে শুরু করে, মিরিক থেকে শুরু করে, সাউথ বেঙ্গলের যেসব জেলাগুলো আছে সব ডিএমএসপিদের অনুরোধ করব, আপনারা অনেকে নতুন দায়িত্ব নিয়েছেন, আমরা যে প্রোগ্রামগুলো অ্যানাউন্স করলাম এগুলো আপনারা ওদের হাতে দিয়ে দিন।
কারণ এটা দেবার জন্য আমার এখানে আসা। আমি এই নিয়ে 3 বার এলাম, কারণ আমাদের যে কাজগুলো বাকি ছিল সেই কাজগুলো কমপ্লিট করে আজকে সেগুলো করা হলো। আপনারা দয়া করে দিয়ে দিন, নিয়ে আপনারা এসআইআর এর কাজ করুন, আপনাদের আমি আর আটকাবো না। আর ডেভেলপমেন্ট প্রসেস যেমন চলছে, কমিউনিটি কিচেন থেকে শুরু করে বন্যা বিধ্বস্ত অঞ্চলের মানুষরা যতক্ষণ পর্যন্ত এইগুলো কমপ্লিট না হবে, আমি পঞ্চায়েত দপ্তর, পিডব্লিউডি দপ্তর, ডিজাস্টার দপ্তর, ফায়ার ব্রিগেড দপ্তর, অ্যাভিয়েশন দপ্তর, ডিএম, এসপি, পঞ্চায়েত, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি সবাইকে বলবো মানুষের সাথে থাকবেন, মানুষের পাশে থাকবেন এবং সব ব্যাপারে সাহায্য করবেন। যখন আমি আপনাদের সাথে দেখা হচ্ছে বলবো নিরপেক্ষভাবে সবাইকে এসআইআর করতেও সাহায্য করবেন। আর যাদের কিচ্ছু নেই মানে হয়তো বন্যার জলে হারিয়ে গেছে বা কিছু, আপনারা এক্সটেনশন করেছিলেন আমার পাড়া আমার সমাধান, সেখানেও আপনারা কারো যদি কিছু না থাকে তারা যদি আপনাদের কাছে যায় এবং তাদের যদি কারো ডকুমেন্ট হারিয়ে থাকে সেটা খোঁজ খবর নিয়ে তাদের ডকুমেন্টটা করে দেবেন, যাতে লোককে আত্মহননের পথ বেছে নিতে না হয়। তারা সবাই আমাদের দেশের নাগরিক, জেনুইন নাগরিকরা যেন বঞ্চিত না হয়। সবাই ভালো থাকুন, চিন্তা করবেন না, হতাশ হবেন না, মনে জোর রাখুন। আমি রাজবংশী ভাই বোন থেকে শুরু করে মতুয়া ভাই বোন থেকে শুরু করে কামতাপুরি থেকে শুরু করে নেপালি থেকে শুরু করে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই থেকে শুরু করে বৌদ্ধ, জৈন, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টান, আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো সবাই নিজের মতো এসআইআরটা করুন। আর যে ভাবছেন আমার কাছে কিছু নেই, আপনার কাছে তো নিশ্চয়ই আপনি 5 কেজি রেশন পান, স্বাস্থ্যসাথী কার্ড আছে, লক্ষ্মীর ভান্ডার আছে, সেগুলো নিয়ে বলুন, ওরা ঠিক আপনাদের বের করে দেবে। আপনারা চিন্তাও তো করবেন না। অনেক হেলথ ক্যাম্প আছে, সেখানে যান, কথা বলুন, বিএলওদের সাথেও কথা বলুন, বিএলএদের সাথেও কথা বলুন। আর ডিএম এবং ভিডিওদেরও বলবো এটাকে ভালোভাবে সিরিয়াসলি দেখে রাখুন। থ্যাংক ইউ। মাধ্যমিক 2026 পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি। টেনশন হচ্ছে? আর টেনশন করার দরকার নেই। সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক 2026-এ 90% বা তার বেশি নম্বর পাওয়ার 7টি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে পাথফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট 2026-এর মধ্যে দিয়ে, এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না। কৌশল 1, পাথফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টে 3টি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ, যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি। কৌশল 2, তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম। এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না। কৌশল 3, এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই, সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন, যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায়। কৌশল 4, মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা, যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য। কৌশল 5, 2023, 2024, 2025 মাধ্যমিক পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশুনো নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ। কৌশল 6, মাধ্যমিক 2025-এর প্রথম স্থান অধিকারী পাথফাইন্ডারের ছাত্র অদ্রিত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে, যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে। কৌশল 7, মাধ্যমিক 2026 পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। কি বলো? এসব যদি সত্যি সত্যি পাও, মাধ্যমিক 2026-এ সেরা রেজাল্ট করা কি সহজ নয়? নিলে তুমি পাবে আরও 3টে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার, যেমন 2026-এ উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা। অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো www.pathfinder.edu.in অথবা নিকটবর্তী পাথফাইন্ডার সেন্টারে।